হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ, অর্থাৎ যারা ভারতীয় রাষ্ট্রচিন্তা নিয়ে পড়াশোনা করছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম। সেখানে 10 নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোও আমি কিন্তু দিয়ে দিচ্ছিলাম সাজেশন ওয়াইজ। অর্থাৎ দেখো, যেগুলো দাগ দেওয়া আছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও দেওয়া হয়েছে। কোন সময় এবং কোন সাম্রাজ্যের সময় অর্থশাস্ত্র লিখিত হয় বা কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, এটাও দেওয়া হয়েছে। এটা আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি, ভারতের মধ্যকালীন মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা আজকে দিয়ে দেব। এবং এখানে রামমোহনের অবদান দেওয়া হয়ে গেছে। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে জাতীয়তাবাদী ধারণা, সেটাও দেওয়া হয়েছে। গান্ধীজির যে অছি ব্যবস্থা, সেটাও দেওয়া হয়েছে। সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা দেওয়া হয়েছে। এখানে একটা বাকি আছে, রাষ্ট্র সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো। এবং জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা, এটাও দেওয়া হয়ে গেছে। এবং আম্বেদকরের যে সামাজিক ন্যায়ের ধারণা, এটা একটা নিবন্ধ লেখো এবং এর গ্রন্থটির নাম লেখো। ব্যবস্থা সম্পর্কে যে গ্রন্থ লিখেছেন সেটির নাম লেখো। তাহলে এখান থেকে 10 নম্বরেরটা আর 8 নম্বরের কোশ্চেনটা বাকি আছে। এছাড়া আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 3 নম্বরেরটা, অর্থাৎ ভারতের মধ্যকালীন মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে সমস্তটাই প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেরকমটা তোমাদের বলেছিলাম যে সাজেশন ওয়াইজ আমি তোমাদের সমস্ত ধরে ধরে প্রশ্নের উত্তর দিয়ে দেব, সেগুলো আমি দিয়ে দিলাম। এবং পরীক্ষার আগেই আমি বলেছিলাম শেষ করব। যে যে বিষয় আমি ধরেছি চেষ্টা করছি সেগুলো দিয়ে দেওয়ার, সব কিন্তু সেগুলো আমার দেওয়া হয়নি, চেষ্টা করছি সেগুলো কমপ্লিট করে দেওয়ার। তো এটার তো মোটামুটি শেষই হয়ে গেল, আর মাত্র 2টো প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে। যদি সময় থাকে তাহলে আমি তোমাদের পরবর্তীতে একটা শর্ট কোয়েশ্চেনের ব্যাপারেও কিছু একটু বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখে নাও যে ভারতের মধ্যকালীন মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্ব সম্পর্কে। এইভাবে বলবে, মধ্যকালীন ভারতের মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করতে হলে এই যুগের 2টি পর্বের মুসলিম রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্যের কথা বলতে হয়। অর্থাৎ এখানে 2টো যুগে ভাগ করা হয়েছে। এই যুগের 2টি পর্ব হলো, আদি মধ্যযুগের ব্যাপ্তিকাল হলো 712 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত, এবং মধ্যযুগ যার ব্যাপ্তিকাল হলো সুলতানি শাসন ও মুঘল শাসনকে ঘিরে, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দে ভারত ব্রিটিশ শাসনের ঠিক পূর্ব পর্যন্ত। এই 2টি পর্বেই বিভক্ত ভারত সুবিশাল মধ্যকালীন মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো বলে এইভাবে পয়েন্ট দেবে। ভারতের আদি মধ্যযুগের মুসলিম রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য, এখানে অনেকগুলো আছে, হয়তো তোমরা 5টা বললেই হবে। মূলত বংশানুক্রমিক রাজতন্ত্রকেই ভারতের প্রধান রাজনৈতিক ব্যবস্থা হিসাবে স্বীকৃতি বিষয়ক চিন্তাধারা আদি মধ্যযুগের মুসলিম রাজনৈতিক চিন্তায় প্রতিফলিত। এক কথায় এই রাজতন্ত্র ছিল বংশানুক্রমিক। এটা ইম্পর্টেন্ট, এটা বলার চেষ্টা করবে। তারপরে এই রাষ্ট্রচিন্তায় প্রতিফলিত হয়েছে যে বিভাজিত রাজতন্ত্রের অর্থই হল রাজাকে দুর্বল করা ও শত্রুকে আহ্বান করা। তাই আদি মধ্যযুগে রাজার জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসনের দাবিদার বলে স্বীকার করা হতো এবং তার হাতে থাকত সাধারণ নিয়ন্ত্রণের ক্ষমতা, যদি প্রশাসনিক দায়িত্ব অন্যান্য যুবরাজরাও যদিও এটা পালন করত। তারপর এটা বলবে, রাজাকে ঈশ্বরের অংশ বা ঈশ্বরের গুণ সম্পন্ন বলে মনে করার চিন্তাধারা ভারতের আদি মধ্যযুগের মুসলিম রাষ্ট্রনৈতিক চিন্তার প্রতিফলিত। আদি মধ্যযুগের মুসলিম রাষ্ট্রনৈতিক চিন্তার আরেকটি মুখ্য বৈশিষ্ট্য হলো যে রাজার ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হওয়াই কাম্য। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজাকে বিজ্ঞজনের, বিশেষ করে মন্ত্রিমণ্ডলীয় পুরোহিতের পরামর্শ নেওয়ার উপর গুরুত্ব আরোপিত হয়েছে এই রাষ্ট্রনৈতিক চিন্তায়। এবার পরবর্তী পেজে যাচ্ছি, দেখো। এক সেকেন্ড।
এবার এটা বলবে, পয়েন্টের নাম দেবে মধ্যযুগে মুসলিম রাজনৈতিক চিন্তার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখান থেকেও 5টা বলার চেষ্টা করবে। ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক, রাষ্ট্রের প্রকৃত শাসকের নির্বাচন কিংবা নিয়োগ ও তার ক্ষমতা দখল, শাসকের দায়িত্ব কর্তব্য প্রভৃতি বিষয়ে সুলতানি শাসন, রাজনৈতিক তাত্ত্বিকদের চিন্তাধারার মধ্যে পার্থক্য এই যুগের বৈশিষ্ট্য। 2 নম্বর, এই চিন্তায় শাসক বাছাইকরণের ব্যাপারে সুস্পষ্ট নীতির অভাবে বিষয়টি প্রতিফলিত হয়েছে। কেননা এই চিন্তায় কখনো বংশানুক্রমিকভাবে, কখনো অভিজাত গোষ্ঠী কর্তৃক মনোনয়নের মাধ্যমে, আবার কখনো অস্ত্র বলে ক্ষমতা দখলের কথাও বলা হয়েছে। সুলতানি শাসনকালে শাসকদের অভিজাত গোষ্ঠী কর্তৃক কিংবা ধার্মিক ব্যক্তিগণ কর্তৃক নিয়ন্ত্রিত বাধ্য থাকা বিষয়ক চিন্তাধারার এই যুগের বৈশিষ্ট্য। পরের পয়েন্টে বলবে, সুলতানি শাসন ব্যবস্থায় শাসকদের রাজনৈতিক বৈরিতার জন্য খলিফা বা ইমাম কর্তৃক অনুমোদনের প্রশ্নকে গুরুত্ব দেওয়া বিষয়ক চিন্তাধারার প্রাধান্য থাকলেও মুঘল শাসন ব্যবস্থায় শাসকরা রাজতন্ত্রকে ঈশ্বরের দান এবং নিজেদের ঈশ্বরের প্রতিনিধি ভাবাই তাদের তরফ থেকে খলিফা বা ইমামের কাছ থেকে বৈধতা আদায় থেকে বিরত থাকতেন। পরের পয়েন্টে বলবে, মুঘল শাসনকালে রাজা বা শাসককে কেবল পার্থিব ব্যাপারে প্রধান না ভেবে আধ্যাত্মিক পথপ্রদর্শকের ব্যাপারে, প্রজাপুঞ্জদের ব্যাপারে, সব ধর্মীয় সম্প্রদায়কে রক্ষা করার ব্যাপারে প্রধান বলে মনে করা হতো। এরপর এখান থেকে বলবে, আদি মধ্যযুগ বা মধ্যযুগ এই 2 পর্বে বিভক্ত ভারতের সুবিশাল মধ্যযুগের মুসলিম রাষ্ট্রনৈতিক চিন্তার প্রধান প্রধান বৈশিষ্ট্যের উপরিউক্ত আলোচনা থেকে এই চিন্তাধারার যে পরিচয় পাওয়া যায় তাতে বলা যায় যে ভারতের মধ্যযুগের রাজনৈতিক চিন্তাধারা ইউরোপের মধ্যযুগের রাষ্ট্রনৈতিক চিন্তাধারার তুলনায় বেশ উন্নত ও সমৃদ্ধ ছিল। কেননা ভারতের মধ্যযুগের প্রবর্তকরা অনেক সভ্য ও শিক্ষিত ছিল এবং তারা ভারতে আসার সময় সঙ্গে করে এনেছিল তাদের নিজস্ব ধর্মচিন্তা, দর্শন, সমাজ সংগঠনের জ্ঞান। যদিও তারা ধর্মীয় স্বাতন্ত্র্য বজায় রেখে চলার পক্ষপাতী ছিল, তথাপি তারা ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে ধ্বংস করেনি, বরং তাদের চিন্তাধারা ভারতীয় চিন্তাধারাকে সমৃদ্ধই করেছে। তাহলে এই গেল 2টো বিষয় তোমাদের দেখাতে হবে। একটা হচ্ছে মধ্যযুগে মুসলিম রাষ্ট্রনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এছাড়া তোমাদের এখানে দেখাতে হবে ভারতের আদি মধ্যযুগের মুসলিম রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য। আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। এটা এখন থেকে খাতায় তুলে পরীক্ষার প্রস্তুতি নেবে। এদিক থেকে 5টা পয়েন্ট, এদিক থেকে 5টা পয়েন্ট বললেই হবে এবং উপসংহার দিয়ে দেবে, তাহলেই কোয়েশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রায় হয়েই গেল, আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়ে গেল। এখানে আর মাত্র 2টো প্রশ্ন বাকি, এই 2টোও আমি দিয়ে দেব। তোমরা চ্যানেল ফলো রাখো এবং যদি চ্যানেলে নতুন হও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয়, এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।